এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিল যে যদি হালাকু খান বাগদাদ আক্রমণ করে তাহলে কখনোই সূর্য উঠবে না, পৃথিবীর ভূমি ধ্বংস হয়ে যাবে। সেই জ্যোতিষী আরো বলল, হালাকু খান বাগদাদ আক্রমণ করলে সে তার 1 বছরের ভেতরেই মারা যাবে। তারপর সেই জ্যোতিষী এবং তার ভবিষ্যৎবাণীর কি হলো? বাগদাদের খলিফা মুহতাসিম বিল্লার বিশ্বাস ছিল হালাকু খান বাগদাদ আক্রমণ করলে সকল মুসলিম তাকে সাহায্য করবে। মুহতাসিম বিল্লার এই বিশ্বাস কি সঠিক ছিল? চলুন জেনে আসি সেই হৃদয় বিদারক কাহিনী। মঙ্গল ভাষায় হালাকু শব্দের অর্থ হলো সীমার অতিরিক্ত, আর হালাকু খান সারা জীবন তার নামের এই অর্থের সার্থকতা প্রমাণ করেছে। হালাকু খান যত জুলুম করেছে তার সবগুলোই ছিল সীমার অতিরিক্ত। হালাকু খান যখন প্রথম শিকার করে তখন তার বয়স মাত্র 9 বছর ছিল। সেই শিকারটি ছিল একটি বন্য ভেড়া, যা সে তার বড় ভাই কুবলাই খানের সাথে মিলে শিকার করেছিল। তারপর তার দাদা চেঙ্গিস খান মঙ্গল রীতি অনুযায়ী নিজে হালাকু খানের আঙ্গুলে হালকা আঘাত করেন। তারপর হালাকু খানের রক্ত শিকারের রক্তের সাথে মেশান। এর মানে ছিল হালাকু খানও এবার শিকারীদের জগতে পা রেখেছে। হালাকু খানের দাদা চেঙ্গিস খানের মৃত্যুর পর হালাকু খানের জীবন অজ্ঞাতসারে কাটছিল। কিন্তু যখন হালাকু খানের সবচেয়ে বড় ভাই মঙ্গকে খান মঙ্গল সাম্রাজ্যের খাকান তথা সম্রাট হন, তখন তার ভাগ্য খুলে যায়। মঙ্গকে যখন চীনের সং সাম্রাজ্য জয় করার জন্য তার ভাই কুবলাই খানকে চীনের সং সাম্রাজ্য জয়ের অভিযানে পাঠান। মঙ্গকে খান বাগদাদ থেকে মিশর পর্যন্ত বিস্তৃত মুসলিম বিশ্বকে জয় করার জন্য তার আরেক ভাই হালাকু খানকে আদেশ দেন। মঙ্গকে খান হালাকু খানকে ইরানের গভর্নর নিযুক্ত করেন। হালাকু খান খুশি মনে এই দায়িত্ব গ্রহণ করেন। 1253 সালের 19 অক্টোবর হালাকু খান মঙ্গল সাম্রাজ্যের রাজধানী কারাকোরাম থেকে 1.5 লক্ষ সৈন্যের সেনাবাহিনী নিয়ে রওনা হয়। রওনা হওয়ার আগে মঙ্গকে খান হালাকু খানকে বলেন, আমো নদীর তীর থেকে মিশর পর্যন্ত চেঙ্গিস খানের সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠা করো। এই রাস্তায় যদি কেউ তোমার আনুগত্য স্বীকার করে তাহলে তাকে ক্ষমা করে দিও, আর যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে তুমি অত্যাচারের পাতালে নিক্ষেপ করো। হালাকু খান ভাইয়ের আদেশ মেনে নিয়ে 3 বছর সমরকন্দ ও নিশাপুর হয়ে ইরানি শহর কাসবিনে পৌঁছায়। এখানে হালাকু খান ইসমাইলি গুপ্তঘাতক গোষ্ঠীর কেন্দ্রে হামলা করত, আর তা ছিল আলমুতের দুর্গ। এই গোষ্ঠী গুপ্ত হত্যায় বেশ পারদর্শী ছিল। এদের ইতিহাসে হাসিসান বলা হয়। আলবুর্জ পর্বতমালার ভেতরে হাসিসানদের আলমুদ দুর্গ ছিল। এছাড়া এই দুর্গের বাহিরে আরো বেশ কয়েকটি ছোট ছোট দুর্গ ছিল। পাহাড়ে ঘেরা থাকায় এসব দুর্গ অবরোধ করা বেশ কঠিন ছিল। তাও হালাকু খান এই দুর্গগুলোকে বেশ ভালোভাবে অবরোধ করলো, কারণ হালাকু খান জানতে পেরেছিল যে হাসিসানদের প্রধান রুকনউদ্দিন খুরশা আলমুতের কাছের আরেকটি দুর্গ মিয়ামান দেশে লুকিয়ে আছে। হালাকু খান এই দুর্গের উপর প্রচন্ড হামলা করলো, আর মাত্র 15 দিনে এই দুর্গ জয় করে রুকনউদ্দিনকে গ্রেফতার করে। রুকনউদ্দিন গ্রেফতার হওয়ার পর বাকি দুর্গগুলো জয় করা সহজ হয়ে যায়। হালাকু খান জোরপূর্বক রুকনউদ্দিনকে দিয়ে আত্মসমর্পণের পত্র লেখায়, আর তা বাকি দুর্গগুলোতে পাঠায়। রুকনউদ্দিনের পত্র পেয়ে বাকি দুর্গগুলো আত্মসমর্পণ করলো। মঙ্গলরা দুর্গগুলোতে ঢুকে অধিবাসীদের গ্রেফতার করলো এবং দুর্গের প্রাচীর ভেঙে ফেললো। কিন্তু আলমাউদ দুর্গের সৈন্যরা আত্মসমর্পণ করতে অস্বীকার করলো। হালাকু খান আলমাউদ দুর্গ অবরোধ করলো। কঠোর অবরোধের পরও দুর্গ জয় করা সম্ভব হচ্ছিল না দেখে হালাকু খান প্রস্তাব দেয় যে যদি সৈন্যরা তাদের স্ত্রী সন্তান ও ধনসম্পদ সহ বেরিয়ে যায় তাহলে তাদের প্রাণ রক্ষা পাবে। সৈন্যরা তাই করলো। সৈন্যরা সব নিয়ে বেরিয়ে গেল। কিন্তু হালাকু খান দুর্গের ভেতরে ঢুকে গণহত্যা শুরু করে। হালাকু খান সকল দুর্গের মানুষদের হত্যা করেন। এই সংখ্যাটা প্রায় 1 লক্ষ। আলমাউদ দুর্গে তল্লাশির সময় বিখ্যাত বিজ্ঞানী নাসিরউদ্দিন তুসিকে বন্দী অবস্থায় পাওয়া যায়, যে ইসমাইলি হাসিসানদের কাছে বন্দী ছিল। হালাকু খান তাকে তার অধীনে কাজে নিযুক্ত করেন। মঙ্গলরা আলমাদ দুর্গে থাকা অগণিত বই পুড়িয়ে দেয়, কিন্তু এর মধ্যে কিছু মূল্যবান বই হালাকু খানের কর্মচারী ঐতিহাসিক আতাউল্লাহ জুবায়েনির পরামর্শ
পরামর্শে সংরক্ষিত করে রাখা হয়। হাসিসানদের প্রধান রুকনউদ্দিনকে মঙ্গল সাম্রাজ্যের রাজধানী কারাকোরামে পাঠানো হয়। তারপর সে সেখানে কোনো অজ্ঞাত স্থানে অজ্ঞাত ব্যক্তির হাতে মারা যায়। হাসিসানদের সফলতার সাথে দমন করার পর হালাকু খান ইরানি শহর হামদানে চলে যান। হামদান শহরকে হালাকু খান তার ঘাঁটি বানায়। এবার হালাকু খানের সামনে ছিল তার পরবর্তী লক্ষ্য আব্বাসি খেলাফতের রাজধানী মুসলিমদের সৌন্দর্য ও সমৃদ্ধশালী শহর বাগদাদ। মঙ্গল খাকান মঙ্গকে খানের আদেশ ছিল যে বাগদাদ আক্রমণ যেন তখনই করা হয় যখন বাগদাদের খলিফা মঙ্গলদের আনুগত্য স্বীকারে অস্বীকৃতি জানাবে। কিন্তু মঙ্গল সাম্রাজ্যে এমন কিছু মানুষ ছিল যারা বাগদাদের ধ্বংস চাইত। এদের মধ্যে খ্রিস্টানরা ছিল সবচেয়ে এগিয়ে। তারা মঙ্গলদের সহায়তায় আবারও মধ্যপ্রাচ্যে মুসলিমদের তুলনায় শক্তিশালী হতে চাচ্ছিল। মঙ্গলদের উপর খ্রিস্টানদের প্রভাবের একটি কারণ ছিল হালাকু খানের মা ও স্ত্রী দুজনেই খ্রিস্টান ছিল। হালাকু খানের স্ত্রী মুসলমানদের ঘৃণা করত আর মুসলমানদের ধ্বংসের জন্য খ্রিস্টানদের সমর্থন করত। খ্রিস্টানরা হালাকু খান ও তার স্ত্রীর এমন সব তৈরি করে রেখেছিল যাতে হালাকু খান ও তার স্ত্রী ক্রুশ ধরে রয়েছে। মঙ্গল সাম্রাজ্যের অনেক সৈন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। এছাড়া মঙ্গল সাম্রাজ্যের অধীন জর্জিয়া ও আর্মেনিয়ার খ্রিস্টান রাজ্যও হালাকু খানের সাহায্যে সৈন্য পাঠিয়েছিল। আজকের তুরস্কের সেলেসিয়ায় খ্রিস্টানদের আরেকটি রাজ্য ছিল যাকে লিটল আর্মেনিয়া বলা হতো। লিটল আর্মেনিয়ার রাজা নিজে মঙ্গলদের দরবারে উপস্থিত হয়ে মঙ্গলদের আনুগত্য স্বীকার করে। লিটল আর্মেনিয়ার রাজা হেতম আনুগত্য স্বীকার করলেও আসলে সে আজকের তুরস্ক ও সিরিয়া জুড়ে আবার বৃহৎ খ্রিস্টান সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখত। এছাড়া মঙ্গকে খানও নাকি হেতমকে বাগদাদ ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এই তথ্য বাগদাদ ধ্বংস করার জন্য উৎসাহিত করছিল। কিন্তু মঙ্গকে খানের আদেশ ছিল তখনই বাগদাদ আক্রমণের যখন খলিফা আনুগত্য স্বীকার করতে অস্বীকার করবে। তাই হালাকু খান 1257 সালের সেপ্টেম্বর মাসে আব্বাসি খলিফা মুহতাসিম বিল্লাহকে পত্র লেখে। পত্রে হালাকু খান লেখেন, তোমার হয়তো জানা হয়ে গেছে যে মঙ্গলরা কিভাবে পৃথিবীকে শাস্তি দিয়েছে। তাই তুমি আমাদের ঘৃণা ও প্রতিরোধ করা বন্ধ করো, কারণ এর মাধ্যমে তুমি শুধু সময় নষ্ট করবে। তুমি শহরের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করে দাও আর পরীক্ষাগুলো মাটি দ্বারা বন্ধ করে দাও। তুমি নিজে আমার দরবারে এসে আমার আনুগত্য স্বীকার করো বা তুমি তোমার সেনাপতি সুলেমান শাহকে এর জন্য পাঠিয়ে দাও। যদি তুমি আমাদের আনুগত্য স্বীকার করো তাহলে এটা আমাদের জন্য শোভা পায় না যে আমরা তোমার কোনো ক্ষতি করব। আমরা তোমাকে তোমার রাজত্বের রাজা থাকতে দেব। যদি তুমি যুদ্ধের পথ ধরো তাহলে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। মনে রেখো, যদি আমি সেনাবাহিনী নিয়ে তোমার শহরে আক্রমণ করি তাহলে আমি তোমাকে আকাশের উচ্চতা থেকে নামিয়ে দেব। আমি এক সিংহের মতো হয়ে তোমাকে পাতালে নিক্ষেপ করব। আমি তোমার শহরের কাউকেই জীবিত রাখব না। আমি তোমার শহর ও সাম্রাজ্যকে অগ্নিকুণ্ডে পরিণত করব। আব্বাসি খলিফা এই পত্রের মাধ্যমে রাগান্বিত হয়ে কঠোর জবাব দিলেন। আব্বাসি খলিফা মুহতাসিম বিল্লাহ হালাকু খানকে প্রেরিত পত্রে লিখেন, যুবক, তোমার রাজনৈতিক কর্মজীবন তো মাত্র শুরু হয়েছে, কিন্তু মনে হচ্ছে তোমার বেশি দিন বাঁচার ইচ্ছা নাই। তুমি জুম্মাবার মিলিয়ে 8 দিন হয়েছ তুমি আনন্দ করছো। এর ফলে তুমি ভাবছো তুমি সবার চেয়ে বড় হয়ে গেছো। তুমি কি ভাবছো তুমি তোমার সামরিক শক্তি দিয়ে একটি নক্ষত্রকে শিকল দিয়ে বেঁধে ফেলবে? তুমি ভুলে গেছো যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর ইবাদতকারী সকল মুসলিম, হোক সে ফকির কিংবা রাজা, বুড়ো কিংবা যুবক, তারা সবাই আমার দরবারের গোলাম। তারা আমার সেনাবাহিনী। যদি তুমি নিজের ভালো চাও তাহলে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, আর যদি যুদ্ধ করতে চাও তাহলে দ্বিধা ভেঙে ফেলো। আমার কাছে লক্ষাধিক সৈন্য প্রস্তুত আছে। যখন খলিফা হালাকু খানকে এরকম কঠোর জবাব পাঠাচ্ছিল তখন খলিফার উজিরে আজম তথা প্রধানমন্ত্রী ইবনুল কেমি খলিফার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ইবনুল কেমি হালাকু খানকে বাগদাদ আক্রমণের জন্য গোপন পত্র পাঠাচ্ছিল। হালাকু খান যখন দেখল যে খলিফা আনুগত্যে স্বীকারে প্রস্তুত নয়, তখন হালাকু খান খলিফাকে চূড়ান্তভাবে সতর্ক করার জন্য সর্বশেষ পত্র পাঠালো। হালাকু খান পত্রে লিখল,
চাঁদ তখনই ঝলমল করে যখন সূর্য লুকিয়ে যায়। এই কথার মানে ছিল খলিফার কথিত শক্তি খলিফা তখনই ব্যবহার করতে পারবে যখন মঙ্গলদের শক্তি থাকবে না, আর স্বাভাবিকভাবেই তখন তা ছিল না। খলিফা এই পত্র পেয়ে মঙ্গল দূতদের অসম্মানিত করল। মঙ্গল দূতদের বাগদাদের রাস্তায় গলায় শিকল পরিয়ে হেসড়ে টানা হলো, তারপর তাদের হত্যা করা হয়। এই আচরণ ছিল খলিফার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। হালাকু খান যুদ্ধের প্রস্তুতি শুরু করলো। খলিফা হালাকু খানকে ভয় পাচ্ছিল না, কারণ খলিফার বিশ্বাস ছিল যে হালাকু খান কখনোই মুসলিমদের খলিফার উপর আক্রমণ করার সাহস করবে না। কিন্তু যখন মুস্তাসিম বিল্লাহ জানতে পারল যে হালাকু খান সত্যি বাগদাদ আক্রমণ করতে আসছে, তখন সে ঘাবড়ে গেল। মুস্তাসিম বিল্লাহ রাজ জ্যোতিষীকে ডাকলো আর জিজ্ঞেস করলো হালাকু খান বাগদাদে হামলা করলে কি হবে। রাজ জ্যোতিষী রাজকীয় জবাব দিল। রাজ জ্যোতিষী বলল, হালাকু খান বাগদাদে হামলা করলে সূর্য উঠবে না, বৃষ্টি পড়বে না, মাটি শুকিয়ে যাবে, আর যে আপনার উপর হামলা করতে আসবে সে এবং তার সেনাবাহিনী ভূমিকম্পের ফলে মাটিতে তলিয়ে যাবে। জ্যোতিষী আরো বলল, হালাকু খান বাগদাদ আক্রমণ করার 1 বছরের ভেতরেই মারা যাবে। জ্যোতিষী বলল, যদি তার ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে তাকে যেন হত্যা করা হয়। আপনারা এখন যা জানলেন তা ইতিহাসের সত্য ঘটনা, কিন্তু আপনারা অবাক তখন হবেন যখন জানবেন হালাকু খানের জ্যোতিষী কি ভবিষ্যৎবাণী করেছিল। হালাকু খান যখন এই ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে পারল, তখন সে তার রাজ জ্যোতিষীকে ডেকে আনলো। তখন নাসিরউদ্দিন তুসিও সেখানে ছিল। হালাকু খান তার জ্যোতিষীকে জিজ্ঞাসা করল, বাগদাদের খলিফার জ্যোতিষী যা বলেছে তা কি হতে পারে? হালাকু খানের জ্যোতিষী অবাক করা ভাবে বলল, হ্যাঁ, এরকম হতে পারে। হালাকু খান তার জ্যোতিষীর এরকম উত্তর শুনে প্রচন্ড রেগে গেল। তারপর জ্যোতিষীকে গাদ্দার বলে হত্যা করান। এরপর হালাকু খান নাসিরউদ্দিন তুসিকে জিজ্ঞেস করেন, তোমার কি মনে হয় কি ঘটবে? নাসিরউদ্দিন তুসি জানত তার দ্বারা ভাগ্য নির্ণয় ভণ্ডামি, আর সে জানত তৎকালীন পরিস্থিতি। তাই নাসিরউদ্দিন তুসি বলেন, এবার বাগদাদে হালাকু খানের রাজত্ব চলবে। হালাকু খান নাসিরউদ্দিন তুসির উত্তরে খুশি হলেন আর যুদ্ধের প্রস্তুতি জোরদার করেন। বাগদাদের খলিফা যখন জানতে পারল হালাকু খান ভবিষ্যৎবাণী শুনে ভয় পায়নি, তখন বাগদাদের খলিফার মনে মঙ্গলদের ভয় ছড়িয়ে পড়ল। তাই বাগদাদের খলিফা কঠোর জবাবের পরিবর্তে নরম বার্তার পত্র প্রেরণ করতে লাগলো। বাগদাদের খলিফা হালাকু খানকে পাঠানো পত্রে লেখেন, তুমি যত চাও স্বর্ণ আমার কাছ থেকে নিয়ে যাও। জবাবে হালাকু খান লেখেন, এখন সমঝোতার সময় শেষ, আমি তোমাকে আমার বন্দী হিসাবে দেখতে চাই। 1257 সালের নভেম্বর মাসে বাগদাদ আক্রমণের জন্য অগ্রসর হয়। হালাকু খানের সৈন্য সংখ্যা 70,000 থেকে 1,20,000 পর্যন্ত ধরা হয়ে থাকে। কিছু কিছু ঐতিহাসিক সৈন্য সংখ্যা 3 লক্ষ ছিল বলে লিখেন। অপরদিকে খলিফার কাছে 50,000 থেকে 60,000 সৈন্য ছিল। 1258 সালের 18 জানুয়ারি হালাকু খান বিশাল সেনাবাহিনী নিয়ে বাগদাদের সামনে দাঁড়িয়ে যান। 13 শতাব্দীর বাগদাদ দুটি অংশে বিভক্ত ছিল, একটি দজলা নদীর পূর্ব অংশ, অন্যটি দজলা নদীর পশ্চিম অংশ। পশ্চিম অংশের বাগদাদ ছিল পুরানো আর গোলাকার আকারে বানানো, যা অনেকবার বন্যা হওয়ার ফলে কিছুটা ভেঙে গিয়েছিল। এই অংশকে মদিনাতুস সালাম তথা শান্তির শহর বলা হতো। পূর্ব অংশ ছিল আসল শহর, এখানে রাজপ্রাসাদ ও অধিকাংশ বসতি ছিল। এই শহরের চারিদিকে 10 মাইল লম্বা প্রাচীর ছিল, কিন্তু এই প্রাচীর এতটা মজবুত ছিল না। এই শহরকে আর রফফাসা বলা হতো। এই শহরের দুর্বল অংশ ছিল দক্ষিণ অংশের এক টাওয়ার, যাকে বুর্জ আল আজমি বলা হতো। এই টাওয়ারকে ধ্বংস করে দিলে যে কোনো সেনাবাহিনী সহজেই বাগদাদে প্রবেশ করতে পারত। মঙ্গলরা যে কোনো কারণেই হোক মদিনাতুস সালামকে বাদ দিয়ে পূর্ব অংশের বাগদাদ আর রফফাসাতে হামলা করল। এই হামলা দুদিক থেকে করা হয়, নদীর দুদিক থেকে এবং আর রফফাসের সামনে থেকে। মঙ্গলরা হামলা করার আগে খলিফা শহর থেকে 20,000 অশ্বারোহী সৈন্য বাহিরে পাঠিয়ে দেয় মঙ্গলদের সাথে যুদ্ধ করার জন্য। এটা একটা ভুল কৌশল ছিল। অশ্বারোহী সৈন্যরা মঙ্গলদের সাথে যুদ্ধ করতে এগিয়ে যায়, কিন্তু মঙ্গলরা পিছু হটতে
হতে থাকে। মঙ্গলরা পিছু হটতে হটতে দসলা ও ফোরাত নদীর সংযোগস্থলে চলে আসে। এখানে মঙ্গল ইঞ্জিনিয়াররা আব্বাসীয়দের জন্য একটা ফাঁদ পেতেছিল। মঙ্গল ইঞ্জিনিয়াররা নদীতে একটি বাঁধ দিয়ে রেখেছিল। আব্বাসীয় সৈন্যরা পৌঁছার পর মঙ্গলরা সেই বাঁধ ভেঙে ফেলে। ফলে নদীর পানির প্রচণ্ড স্রোতের সাথে আব্বাসীয় সৈন্যরা ভেসে যায়। যেসব সৈন্যরা স্রোত থেকে বেঁচে যায় তাদেরকে মঙ্গলরা হত্যা করে। অশ্বারোহীদের মৃত্যু শহরের ভিতরে থাকা সৈন্যদের মনোবল ভেঙে দেওয়ার মতো খবর ছিল, কিন্তু তাও তারা মঙ্গলদের প্রতিরোধ করতে লাগলো। 28শে জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত বাগদাদে লাগাতারভাবে পাথর ও বারুদ বর্ষিত হচ্ছিল। 5 ফেব্রুয়ারি বুর্জ আল আজমি অনেকটাই ভেঙে যায়। এই দিন মঙ্গলরা বুর্জ আল আজমির পাশের দরজা বাবর তেলিসমের পাশের প্রাচীরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এবার মঙ্গলরা চাইলে যে কোনো মুহূর্তেই বাগদাদে প্রবেশ করতে পারত। যুদ্ধ প্রায় শেষ হয়ে গিয়েছিল। খলিফার কাছে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় ছিল না। খলিফা ও হালাকু খানের মধ্যে কথোপকথন শুরু হলো। আর জানেন কি, হালাকু খান কাকে সর্বপ্রথম তার সামনে উপস্থিত করে? হালাকু খান বলেন, সবার আগে ওই জ্যোতিষীকে তো আনা হলো যে বলেছিল আমি বাগদাদ আক্রমণ করলে আমি 1 বছরের মধ্যে মারা যাব, সূর্য উঠবে না আর আমার সেনাবাহিনী মাটিতে তলিয়ে যাবে। ওই জ্যোতিষীকে হালাকু খানের সামনে হাজির করার পর হালাকু খান খুব কঠোর ভাষায় কথা বলে জ্যোতিষীকে ভীত সন্ত্রস্ত করেন। তারপর বলেন, তুমি তো বলেছিলে যে তোমার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হলে তোমাকে যেন হত্যা করা হয়, তাহলে চলো তোমাকে হত্যা করা হোক। হালাকু খানের আদেশে ওই জ্যোতিষীকে হত্যা করা হয়। 10 ফেব্রুয়ারিতে খলিফা 3000 সম্মানিত ব্যক্তি সহ বাগদাদ ত্যাগ করে। এদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, মসজিদের ইমাম ও আলেমরা ছিল। খলিফা কোনো শর্ত ছাড়াই নিজেকে হালাকু খানের সামনে উপস্থিত করেন। হালাকু খান খলিফাকে আদেশ দেন তিনি যেন তার সৈন্যদের আত্মসমর্পণ করতে বলেন। খলিফা তার সৈন্যদের আত্মসমর্পণের আদেশ দিল। তারপর খলিফার সৈন্যদের শহর থেকে দূরে নিয়ে গিয়ে 2 ভাগে ভাগ করা হলো। তারপর সকল সৈন্যদের হত্যা করা হলো। 13 ফেব্রুয়ারি মঙ্গলরা শহরের প্রাচীরের একটি বড় অংশ ভেঙে ফেলল আর মঙ্গলরা প্রবেশ করল শহরে। এরপর মঙ্গলরা গণহত্যা শুরু করে। মঙ্গলরা 1 সপ্তাহ যাবৎ গণহত্যা চালায়। বাগদাদ সিটি অফ পিস, সিটি অফ ব্লাড বইয়ের তথ্যানুযায়ী হালাকু খান মঙ্গল সৈন্যদের শহরে যাকে ইচ্ছা ধর্ষণ, হত্যা ও লুটপাটের অনুমতি দিয়েছিল। শুধুমাত্র খ্রিস্টান ও ইহুদিরা এ থেকে রক্ষা পেয়েছিল। মঙ্গলরা বাগদাদে 8 থেকে 20 লক্ষ হত্যা করে। লাশের পরিমাণ এতই বেশি ছিল যে সেগুলোকে পুড়িয়ে ফেলা অসম্ভব ছিল। এর ফলে এত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে যে হালাকু খানকে তার তাঁবু শহরের বাইরে স্থাপন করতে হয়। গণহত্যা চলার সময় এক মঙ্গল সৈন্য 40 জন দুধপানকারী শিশু দেখল, যারা মা বাবা ছাড়া ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছিল। সেই মঙ্গল সৈন্য সেই 40টি দুধপানকারী শিশুদের নির্দয়ভাবে হত্যা করে। এরপর মঙ্গলরা বাগদাদ শহরে আগুন লাগিয়ে দেয়। শহরের সুন্দর ভবনগুলো পুড়ছিল। বাগদাদে তখন তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থাগার, জ্ঞানের গৃহ তথা বাইতুল হিকমা ছিল, যেখানে হাত দ্বারা লেখা লক্ষাধিক বই ছিল। এই সমস্ত বই পুড়িয়ে দেওয়া হয় আর দসলা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। দসলা নদী, যা আগে মুসলমানদের রক্তে লাল ছিল, তা এবার ছাইরঙা হয়ে গেল। কয়েকদিন যাবৎ রক্ত ও বইয়ের ছাই নিয়ে দসলা নদী বাগদাদ শহরের পাশ দিয়ে বয়ে চলল। জ্ঞানের কোষাগার ধ্বংস করার পর হালাকু খান খলিফার কোষাগার খুঁজতে লাগলো। মুস্তাসিম বিল্লাহ অনেক আগেই সকল ধনসম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিল। যখন মঙ্গলরা তা খুঁজে পেল, সেই সম্পদের ঘর মেঝে থেকে ছাদ অবধি সোনার টুকরা দ্বারা পরিপূর্ণ ছিল। এক একটি সোনার টুকরো আধা কেজি ভরের ছিল। আবিষ্কৃত হেরেম থেকে খলিফার 700 স্ত্রী ও দাসী এবং 1000 হিজড়াদেরও পাওয়া যায়। খলিফাদের স্ত্রীদের মঙ্গলদের মধ্যে ভাগ করে দেওয়া হয় আর হিজড়াদের হত্যা করা হয়। তারপর খলিফাকে কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় বন্দী করে রাখা হয়। এরপর একদিন হালাকু খান তাকে ডেকে পাঠায়। খলিফা হালাকু খানের কিছু খাবার চায়। হালাকু খান খলিফাকে একটি সোনার টুকরা দিয়ে বলল, এটা খাও। খলিফা বলল, সোনা তো কেউ খেতে পারে না। হালাকু খান বলল,
তাহলে তুমি এই সোনা দিয়ে নতুন সৈন্য কেন সেনাবাহিনীতে ভর্তি করনি? কেন লোহার দরজা ভেঙে তীর বানাওনি? আর কেন তুমি নদীর ওপারে এসে আমাকে আটকাওনি? খলিফা এসব কিছুর জবাবে বলল, সবকিছুই আল্লাহর ইচ্ছাই হয়েছে। হালাকু খান বলল, এবার তোমার সাথে যা হবে তাও আল্লাহর ইচ্ছাতেই হবে। তারপর খলিফার সাথে কি হলো? বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরও কোনো মুসলিম শাসকের সাহস ছিল না যে হালাকু খানের কাছ থেকে এসবের প্রতিশোধ নিতে পারে। তখন মঙ্গল সাম্রাজ্যের এক বড় খানের রক্ত বাগদাদ ধ্বংস হওয়ার খবর শুনে গরম হয়ে গেল। সে বলল, হালাকু খান আমাদের সাথে পরামর্শ না করে খলিফাকে হত্যা করেছে, মুসলিমদের শহর ধ্বংস করেছে এবং নিরাপদ মুসলিমদের হত্যা করেছে। আমি আল্লাহর সাহায্যে হালাকু খানের কাছ থেকে এর প্রতিশোধ নেব। সেই মঙ্গল খান কি করে প্রতিশোধ নিয়েছিল? সেই মুসলিম শাসক কে ছিল হালাকু খানকে খুশি করার জন্য সকল সীমা পার করে ফেলে? কোন শাসক হালাকু খানের কান ধরে ফেলেছিল? হালাকু খান মহা বিজেতা থেকে কি করে মহা পরাজিত হয়ে উঠল? ইনশাআল্লাহ আমরা এ সম্পর্কে জানব আগামী তথা শেষ পর্বে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।